আমি অনেক দিন থেকে মিস করছিলাম বিশিষ্ট মূত্র বিশেষজ্ঞ বা ইউরোলজিস্ট বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব শামসুজ্জামান দুদুকে। অনেক দিন ধরে তাকে মিস করছিলাম। তার কথাবার্তা আজকাল খুব একটা শুনতে পাচ্ছিলাম না। আগে ঘন ঘন মুখ খুলতেন, তার কথা আমরা শুনতে পেতাম এবং অনেক কিছু শেখবার ছিল তার কাছে। তো তিনি ইউরোলজির নানা শাখা প্রশাখায় স্পেশালাইজ করেছেন, সেটা আপনারা ইতিমধ্যে জানেন। জ্যামিতিক হিসেবেও তিনি দেখিয়ে দিতে পারেন কোথায় মূত্র ত্যাগ করলে সেটা কোথায় গিয়ে পড়ে, কি ভেসে যায়, কারা ভেসে যায়, এগুলো আমাদের জানা আছে। তিনি একটা চমৎকার ব্যাখ্যা তিনি দিয়েছিলেন নিকট অতীতে, কারণ দিতেই হবে, তিনি একজন নিউরোলজিস্ট। তো সেই দুদু ভাইয়ের কথা বলছিলাম। দুদু ভাই একসময় ছাত্র দলের সভাপতি ছিলেন, আর এখন তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান, মানে অনেক বেশ কয়েকজন ভাইস চেয়ারম্যানের মধ্যে একজন। তো সেই দুদু ভাই অনেকদিন চুপ থাকার পর আবার মুখ খুলেছেন গত বৃহস্পতিবার 7 আগস্ট। আর তিনি কথা বলছিলেন জাতীয় প্রেস ক্লাবে মাওলানা আকরাম খাঁ হলে, কথা বলছিলেন বাংলাদেশ গণতান্ত্রিক সাংস্কৃতিক জোট আয়োজিত অনুষ্ঠানে তিনি কথা বলছিলেন। আর সেখানে তিনি কিছু উপদেশ দিয়েছেন জামায়াত ইসলামীকে, তাদের এই মুহূর্তে কি করণীয়, কি করা উচিত, এই বিষয়ে কিছু অ্যাডভাইস করেছেন, উপদেশ দিয়েছেন। আর তা ছিল জামায়াতকে ক্ষমা চেয়ে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান দুদুর। তিনি যা বলছিলেন, 1971 সালে করা ভুলের জন্য ক্ষমা চেয়ে জামায়াতকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, 71-এ আপনারা যে ভুল করেছেন তা সংশোধনের একটি সুযোগ এখনো আছে। আপনারা এখনো ক্ষমা চাননি, ক্ষমা চান, নির্বাচনে অংশ নিন, তাহলে অতীতের ভুল কিছু হলেও মোচন হবে। যদি নির্বাচন প্রতিরোধের জন্য রাস্তায় নামেন, তাহলে সেই ভুল দ্বিগুণ হবে। জামাতের উদ্দেশ্যে তিনি আরো বলেন, একসময় আন্দোলনের স্বার্থে, গণতান্ত্রিক লড়াইয়ের স্বার্থে বিএনপি আপনাদের পাশে দাঁড়িয়েছিল। সেই সময় আপনাদের গণমানুষের কাছাকাছি আসার সুযোগ হয়েছিল। বিএনপি তখন ক্ষতিগ্রস্ত হলেও জাতীয় স্বার্থে আপনাদের পাশে ছিল। সেটি যদি মনে রাখেন, তবে আপনার জন্য, দেশের জন্য সেটি হবে শুভকর। প্রিয় দর্শক, হাসবো কি কাঁদবো ঠিক বুঝে উঠতে পারছি না। একবার ভেবে দেখুন, যারা রাজনীতি সম্পর্কে সামান্যতম খোঁজখবর রাখেন তারা বোধহয় ইতিমধ্যে হেসে আপনাদের পেটে খিল ধরে যাবার কথা। তিনি এটি কি বললেন? তিনি বলছিলেন, আমি আবার পড়ছি তার কথাগুলো, এক সময় আন্দোলনের স্বার্থে, গণতান্ত্রিক লড়াইয়ের স্বার্থে বিএনপি আপনাদের পাশে দাঁড়িয়েছিল। আসলে কি তাই বিষয়টি? আন্দোলনের স্বার্থে এবং জামায়াতের স্বার্থে, জামায়াতকে সাপোর্ট করবার জন্যে, তাদেরকে শক্তিশালী করবার জন্য বিএনপি তাদের পাশে দাঁড়িয়েছিল, নাকি বিএনপি তাদের জোটের অংশ ছিল এবং থাকাটা জরুরি ছিল, না হলে তারা সরকার গঠন করতে পারত না? এবং শুধু তাই না, জামায়াত ইসলাম থেকে 2 জনকে তারা জোটের মন্ত্রীও বানিয়েছিলেন জোট সরকারের। নিশ্চয়ই আপনাদের মনে আছে। এখন তিনি এটা কি বললেন? আচ্ছা, তিনি আরো বলছিলেন, আমরা বিশ্বাস করি ডক্টর ইউনূসের নেতৃত্বে একটি ভালো নির্বাচন সম্ভব। বিএনপি আগাগোড়া এই নির্বাচনী উদ্যোগকে সমর্থন দিয়ে আসছে। সরকারও এখন সংসদ নির্বাচনের ঘোষণা দিয়েছে, নির্বাচন কমিশনও প্রস্তুতি নিচ্ছে। কিন্তু কেউ কেউ এই নির্বাচন প্রতিহত করার কথা বলছে, দাবি আদায়ে পথে নামার হুমকি দিচ্ছে। যদি নির্বাচন না হয় তাহলে দেশ অনিশ্চিত গন্তব্যে পৌঁছবে। তো তিনি বোধহয় জামাত ইসলামকে ইঙ্গিত করছিলেন, কারণ জামাত ইসলাম নতুন করে তারা পিআরের জন্য আবার আন্দোলনের ডাক দিবেন বলে মনে হচ্ছে। তারা বিক্ষোভ করবেন, সমাবেশ করবেন।
সো দুদু ভাই আগাম তাদেরকে সতর্কতা দিয়ে দিলেন, সতর্কবাণী, যে এটি করা তাদের ঠিক হবে না। ওটি তিনি বলতেই পারেন, কিন্তু যেই উপদেশ তিনি জামায়াতে ইসলামীকে দিলেন এবং ইতিহাস বিকৃত করলেন তিনি, এরকমটি ঠিক ছিল না তার বলা। তিনি কি করে ভাবলেন যে দেশের সব মানুষ ভুলে গিয়েছে যে তারা জামায়াতের পাশে দয়া করে মায়া করে দাঁড়িয়েছেন দেশকে বাঁচাবার জন্য, আন্দোলন করবার জন্যে, নাকি তাদের দরকার ছিল জামায়াতকে তারা ব্যবহার করেছেন, তখন দরকার ছিল। এখন তাদের মনে হচ্ছে 2025 এসে যে এখন আর তাদেরকে দরকার নেই বিএনপির, তাই এখন জামায়াতের সঙ্গে তাদের একটি যুদ্ধংদেহী অবস্থা। এবং এখন নতুন করে তিনি জামায়াতকে ক্ষমা চাওয়ার আহ্বান জানাচ্ছেন, তাতে পাপ নাকি মোচন হবে। কি ভয়ঙ্কর কথা! স্ববিরোধিতার কোন মাত্রায় হতে পারে? তারা যদি পাপ করেই থাকে 1971 স্বাধীনতা যুদ্ধের, মুক্তিযুদ্ধের বিরোধিতা করে, তাহলে সেই পাপীদের, সেই যুদ্ধাপরাধীদের তারা দলে নিল কি করে, জোটে কি করে রাখলো বিএনপি? এবং শুধু রাখেনি, দুজনকে মন্ত্রী বানিয়েছিল। তাহলে তাদের পাপ তো আর থাকবার কথা না, পাপ তো ইতিমধ্যে মোচন হয়ে যাবার কথা। আর যদি মোচন না হয়ে থাকে, তাহলে বিএনপি তো একই অপরাধ করেছে জামায়াতের যে অপরাধ, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তার তৃণ সমাদ হবে। তাহলে একই অপরাধে বিএনপি অপরাধী। আচ্ছা, তো এই বলছিলাম দুদু সাহেবের কথা। এখন বলতে হচ্ছে আরেকজনের কথা। তিনি হলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদিন ফারুকী। একই দিনে 7 আগস্ট বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে তিনি কথা বলছিলেন তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে, জাতীয় প্রেস ক্লাবে। সেখানে জুলাই ঘোষণা নিয়ে কথা হচ্ছিল। অধ্যাপক ইউনূস জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় 5 তারিখে 5 আগস্ট জুলাই ঘোষণাপত্র ঘোষণা করেছিলেন। সেইটিকে কেন্দ্র করে একটি আলোচনা সভা হয়েছিল। সেখানে কথা বলছিলেন জয়নাল আবেদিন ফারুকী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা। তিনি বলছিলেন শাহাবুদ্দিনের চেয়ে ভালো নির্বাচন না হলে ব্যর্থতা ইউনূসের। তো একটু পরে দেখি তার জবানিতে তিনি এক্স্যাক্টলি কি বলেছিলেন। শাহাবুদ্দিনের আমলের চেয়েও ভালোভাবে একটি সুষ্ঠু নির্বাচন যদি ডক্টর ইউনূস না করতে পারেন, তবে সেই ব্যর্থতা তার উপরই আসবে। ফারুক বলেন, নির্বাচন নিয়ে তিনি সন্তুষ্ট, তবে তারিখ ঘোষণা হলে তিনি আরো খুশি হবেন। নির্বাচনে অতীতের কলঙ্কিত কর্মকর্তাদের বাদ দেওয়ার দাবি জানিয়ে জয়নাল আবদিন ফারুক স্বরাষ্ট্র উপদেষ্টার লটারির মাধ্যমে এসপি এবং ওসি বদলির প্রস্তাবের সমালোচনা করে বলেন, যারা 2014, 18 এবং 24 সালের নির্বাচনে জড়িত ছিলেন সেসব পুলিশ কর্মকর্তার নাম যেন লটারিতে না থাকে। আচ্ছা, তো এখানে মূল যে বক্তব্যটি, বিচারপতি শাহাবুদ্দিনের কথা তিনি বলছিলেন, শাহাবুদ্দিনের নির্বাচনের চাইতেও যদি ভালো নির্বাচন না হয়, তাহলে সেই দোষ অধ্যাপক ইউনূসের। তো শাহাবুদ্দিনের নির্বাচনটি খারাপ হয়েছিল এমনটি তো আমরা শুনিনি। আর সেই নির্বাচনেই তো বিএনপি ক্ষমতায় এসেছিল। তাহলে শাহাবুদ্দিন সাহেবের নির্বাচনটি যদি পারফেক্ট না হয়ে থাকে, তাহলে তো বিএনপির ক্ষমতায় থাকাটা পারফেক্ট ছিল না, সেখানে ঝামেলা ছিল কম হলেও। তাই তো প্রমাণ হয় তার কথা থেকে। বাংলাদেশে আমাদের জানা মতে সবচাইতে ফেয়ার ইলেকশন হয়েছিল বিচারপতি শাহাবুদ্দিনের যে তত্ত্বাবধায়ক সরকারের যে নির্বাচন, এবং যেই নির্বাচনে বিএনপি ক্ষমতায় এসেছিল 1991 সালে। তো তিনি বলছেন তার চাইতেও যদি ভালো না হয়, তাহলে অধ্যাপক ইউনূস দায়ী থাকবেন। তখন খারাপ কি হয়েছিল সেই কথা তো তিনি বললেন না। আর এটি কেমন তুলনা হলো? আর সব দিক থেকে অধ্যাপক ইউনূসকে বিএনপি চেপে রেখেছে, তাদের দল চেপে রেখেছে সব দিক থেকে। এমন একটি বিষয় ছিল না দায়িত্ব নেওয়ার পর থেকে যে বিএনপি তাকে চাপের মুখে রাখেনি। এমনকি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য বিএনপি দায়ী, পুরো দেশের মানুষের এটি রায়। তাহলে আগাম অধ্যাপক ইউনূসের উপর দোষ চাপিয়ে রাখলেন জয়নাল আবদিন ফারুকী। আচ্ছা, এইবার কথা বলতে হবে সালাউদ্দিন আহমেদ সম্পর্কে। তিনিও কথা বলেছিলেন বৃহস্পতিবারেই। তিনি কথা বলছিলেন তার গুলশানের বাসভবনে। সেখানে বসে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন। তিনি কি বলেছিলেন তার জবানিতে একটু শুনে নিই। খুব ইন্টারেস্টিং তিনি যা বলেছেন।
জনাব সালাউদ্দিন বলছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য, বৃহস্পতিবারে বলেছিলেন তার গুলশানের বাসভবনে, জাতিকে এগিয়ে নিতে ডক্টর ইউনূসের ভিশনকে গ্রহণ করবে বিএনপি। জাতিকে এগিয়ে নিতে ডক্টর ইউনূসের ভিশনকে গ্রহণ করবে বিএনপি। ভবিষ্যতে জাতিকে এগিয়ে নিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের ভিশনকে বিএনপি গ্রহণ করবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার দুপুরে গুলশানের নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি একথা বলেন। দক্ষিণ বা উত্তরপন্থী নয়, বিএনপি বাংলাদেশপন্থী বা মধ্যপন্থী দল উল্লেখ করে সালাউদ্দিন আহমেদ বলেন, বিএনপি গণমানুষের দল। রাজনৈতিক দলগুলোর মধ্যে আদর্শিক পার্থক্য থাকলেও জাতীয় স্বার্থে সবাই যেন এক জায়গায় বসতে পারে সেরকম পরিবেশ সৃষ্টিতে কাজ করছে বিএনপি। এই জন্য সব পন্থার সঙ্গে আলোচনা করা হচ্ছে। সরকারের কাছে আরো বেশি প্রত্যাশা ছিল জানিয়ে তিনি বলেন, নানা বাধা বিপত্তি উপেক্ষা করে যা অর্জন করেছে এর বেশি হয়তো সম্ভব ছিল না, তবে জাতির আশা আরো বেশি ছিল। সরকার যথাযথ সময় যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে বলে জানান তিনি। এই বিএনপি নেতা বলেন, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে যে সমস্ত পদক্ষেপ নেওয়া দরকার ছিল সেগুলো নিতে সরকার ব্যর্থ হয়েছে। তো প্রিয় দর্শক, এইটিও স্ববিরোধিতা উচ্চ মাত্রায়। আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি হচ্ছে বা হয়েছে, যদিও আগের চাইতে কিছুটা এখন ভালোর দিকে, তার দায় কিন্তু অনেকটাই বিএনপির উপর বর্তায়। কারণ হাসিনার রাষ্ট্রপতি চুপ্পু সাহেব এখনো বঙ্গভবনে আছেন, ওখান থেকে কলকাঠি নাড়ছেন তিনি। হাসিনার ভগ্নিপতি ওয়াকারুজ্জামান তিনি এখনো সেনাবাহিনীর প্রধান আছেন। শুধু আছেন তা না, ক্যান্টনমেন্ট কেন্দ্রিক কি কি হচ্ছে, ক্যান্টনমেন্ট কেন্দ্রিক আজকাল প্রতিনিয়তই আমরা কিছু কিছু আপডেট পাচ্ছি। সেনাবাহিনী মাঠে আছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে, কিন্তু কাজ করতে পারছে না, কাজ করতে দেয়া হচ্ছে না। যদি কাজ করতে দেয়া হতো, সেনাবাহিনী যদি কাজ করতে পারত, তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতির এই অবনতি হতো না। তাহলে বিএনপির তৃণমূল থেকে শুরু করে সব পর্যায়ের নেতৃবৃন্দ এইভাবে পাইকারি হারে চাঁদাবাজি করতে পারতো না। কেন পারছে? সেনাবাহিনীর সদস্যরা, তারা অবশ্যই দেশপ্রেমিক সেনাবাহিনীর সদস্য, দেশপ্রেমিক জওয়ান অফিসার, কিন্তু তারা কাজ করতে পারছে না। তাদেরকে যেই পরিমাণ ভয় পাবার কথা ছিল বিএনপির এই যে পুচকে নেতৃবৃন্দের বা অন্যান্য যারা চাঁদাবাজির সঙ্গে যুক্ত আছে, তাদের যেই পরিমাণ ভয় পাবার কথা ছিল সেনাবাহিনীর সদস্যদের, তারা সেই ভয় পাচ্ছে না। কারণ তারা আসলে অ্যাকশনেই যাচ্ছে না, তারা জাস্ট আছে সারা বাংলাদেশে এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে আছে, তারা কোনো কাজ করছে না। কাজ করলে তো বিএনপির এই যে কয়েক হাজার নেতা কোটিপতি হয়ে গেল গত এক বছরে, সেটি তো হতে পারতো না। তাহলে তা বিএনপি প্রকারান্তরে কাজ করতে দিচ্ছে না এই সরকারকে। যখনই কথা হয়েছে যে এই রাষ্ট্রপতিকে বহিষ্কার করা হবে, তাকে বহিষ্কার করা হবে বঙ্গভবন থেকে, তার পদ থেকে, বিএনপি বাধা দিয়েছে। বিএনপি সাংবিধানিক শূন্যতার কথা বলেছে, সাংবিধানিক সংকটের কথা বলেছে, ওয়াকারুজ্জামানকে সমর্থন করেছে বিএনপি নেতৃবৃন্দ, তার পক্ষে সরাসরি বয়ান তৈরি করেছে। তার মানে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি বিএনপির কারণে ঘটেছে। এতটা ঘটতো না, সেটি বিএনপি না জানলেও আমরা জানি, সাধারণ মানুষ জানে, এই দেশে বিএনপি জানে, বাট জেনেও তারা এটি স্বীকার করবে না। তারাই তো করেছে, উদ্দেশ্য প্রণোদিতভাবে করেছে এই সরকারকে দুর্বল করবার জন্য, যাতে চাপ দিয়ে এই সরকারের কাছ থেকে দ্রুততম সময়ের মধ্যে একটি নির্বাচন আদায় করা যায়। সেই চেষ্টা তারা করেছে, আর সেই জন্যই সরকারের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি। এখন আবার বলছে যে সন্তুষ্ট না, আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক হয়নি। আরেকটি গুরুত্বপূর্ণ কথা সালাউদ্দিন সাহেব বলেছেন, তার সেই গুরুত্বপূর্ণ কথাটি ছিল নির্বাচন কমিশনকে পাঠানো চিঠি এক বছরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ জানিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের এক বছরের মধ্যে তার গৃহীত কার্যকলাপ, তার গৃহীত কর্মতৎপরতা, তার গৃহীত পরিকল্পনা, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পেয়েছেন সালাউদ্দিন আহমেদ নির্বাচন কমিশনকে পাঠানো চিঠি। নির্বাচন কমিশনকে পাঠানো চিঠি এক বছরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ জানিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, জাতি এই জন্য অপেক্ষা করছিল। সংস্কার ও বিচারে অগ্রগতি হয়েছে, বিএনপি সন্তুষ্ট। ভবিষ্যতেও জাতিকে এগিয়ে নিতে
প্রধান উপদেষ্টার ভিশনকে বিএনপি গ্রহণ করবে। তাহলে সালাউদ্দিন আহমেদের দৃষ্টিতে নির্বাচন কমিশনকে চিঠি দেয়া প্রধান উপদেষ্টার সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ হয়েছে। তার মানে বাকি যে কাজ অন্তর্বর্তীকালীন সরকার করেছে, অধ্যাপক ইউনূসের নেতৃত্বে সংস্কার কমিশনগুলো, জাতীয় ঐকমত্য কমিশনের তত্ত্বাবধানে যে সংস্কার কার্যক্রম হয়েছে, বিএনপি যেটার অংশীদার হয়েছে, সেগুলো কিছুই ছিল না। তাহলে আগাগোড়া তারা যেটি চাইছিলেন ডে ওয়ান থেকে, একটি নির্বাচন, সেটি হয়েছে। কারণ এখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা চিঠি দিয়েছেন, আর তাতেই তিনি সন্তুষ্ট, তাতেই তিনি বললেন সবচাইতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ এইটি। তাহলে বাকিগুলো কিছুই ছিল না। আর আমরা যারা অরাজনৈতিক লোক, আমরা তো এটি মনে করি না। পুরো বাংলাদেশের মানুষ, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ এখনো সেটি মনে করে না। তারা মনে করে সংস্কারই আমাদের প্রধান কাজ ছিল অন্তর্বর্তীকালীন সরকারের। খোল নলচে পাল্টে দেওয়া সরকারের, সংবিধানের, রাষ্ট্র কাঠামোর খোল নলচে না পাল্টালে আগের মতো আবার একদল গিয়েছে, আরেক দল আসবে। একদল খেয়েছে, বদহজম হয়ে গেছে, এখন পালিয়ে গেছে, আরেক দল ক্ষমতা আসতে চাচ্ছে খাওয়ার জন্যে। যদি সংস্কারই না হয়, খোল নলচে পাল্টানো না যায় রাষ্ট্র কাঠামোর, তাহলে আমাদের কি লাভ জনগণ হিসেবে? দেশের কি লাভ? ক্ষমতা আসলে বিএনপির লাভ, আমাদের তো কোনো লাভ নেই। এই দেশের সাধারণ মানুষের তো কোনো লাভ নেই। আমরা তো চাইনি সেটি। আমাদের তো কোনো তারাই ছিল না নির্বাচনের জন্য। 10 বছর নির্বাচন না হলে আমাদের কিছু আসতে যেত না। আমরা নির্বাচন কখনো চাইনি, আমরা চেয়েছি সুশাসন। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে আমাদের কি আসতে যেত? আওয়ামী লীগ দেশ শাসন করলে আমাদের কি হতো? কোথায় ফসকা পড়তো? আমরা কিভাবে রাজ্যিক হতাম? কেন? যদি সুশাসন তারা নিশ্চিত করতে পারত। তারা তো সুশাসন নিশ্চিত করেনি, দুঃশাসন কায়েম করেছিল, আমাদের ঘাড়ে চেপে বসেছিল সিন্দাবাদের দত্তের মতো। তাই আওয়ামী লীগকে পালাতে হয়েছে, হাসিনাকে পালাতে হয়েছে। এই দেশের মানুষের নির্বাচন দিয়ে কি আসে যায়? আমরা এখনো অতটা পশ্চিমী হইনি যে আমাদের নির্বাচন খুব লাগবে না। আমরা সুশাসন চাই। আমরা যারা সাধারণ মানুষ, আমরা যদি সুশাসন পেতাম, আমাদের কিচ্ছু আসতে যেত না। পৃথিবীর বহু দেশে ডিক্টেটররা ভালো দেশ চালিয়েছে, তারা দশকের পর দশক থেকেছে, মানুষ কিছু মনে করেনি, তাদের নামাইনি, কারণ তারা সুশাসন নিশ্চিত করেছিল। আর প্রত্যেকটি দেশেই মানুষ সুশাসন চায়। আর বাংলাদেশের মতো দেশগুলোতে অনেক সময় সাংবিধানিক শাসনের নামে এক ধরনের তথাকথিত পার্লামেন্টারি কিংবা প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট, যে কোনো ফর্মেটে একটা গণতান্ত্রিক সরকার ক্ষমতায় ছিল অনেক দেশে, বাংলাদেশ সহ। বাট আসলে কার্যত ছিল সেগুলো সাংবিধানিক স্বৈরতন্ত্র। অর্থাৎ নামে একটি সংবিধান, নামে একটি নির্বাচন, আর যারাই নির্বাচিত হয়ে এসেছে কিংবা অনির্বাচিত, তারা ডিক্টেটরশিপ কায়েম করেছে, স্বৈরতন্ত্র কায়েম করেছে, তারা স্বৈরাচারী হয়ে উঠেছিল। অসংখ্য প্রমাণ আছে পৃথিবীতে বিভিন্ন দেশে। তাই আমাদের মতো দেশের লাখো কোটি মানুষের কিচ্ছু আসে যায় না কোন সরকার ক্ষমতায়। তাদের আসে যায় সরকার সুশাসন কায়েম করেছে কিনা, জনগণ ভালো আছে কিনা, সেই বিষয়ে চিন্তা করে তারা, এবং তাতেই তাদের কিছু আসে যায়। কে ক্ষমতায় আসলো কে আসলো না, দে ডোন্ট কেয়ার এন্ড দে শুডন্ট। তো বিএনপিকে এই স্ববিরোধিতা থেকে বেরিয়ে আসতে হবে। আর সালাউদ্দিন সাহেব যে কথাটি বলেছেন, অধ্যাপক ইউনূসের ভীষণ তারা বাস্তবায়ন করবেন, এইটিও খুব ইন্টারেস্টিং এবং চরম স্ববিরোধী মনে হয়েছে আমার কাছে। যদিও লন্ডন বৈঠকে তারেক রহমান আন্তরিকভাবেই বলেছিলেন বলে মনে হয়েছে যে তিনি আগামী দিনে ক্ষমতায় গেলে বিএনপি, ভালোভাবে বলেছিলেন তিনি যে বিএনপি যদি জনগণ ভোট দিয়ে ক্ষমতায় নেয় বিএনপিকে, বা বিএনপি যেতে পারে, তাহলে আমরা অধ্যাপক ইউনূসকে আমি একজন অভিভাবক হিসাবে পেতে চাই। জনাব তারেক রহমান এই ইচ্ছে ব্যক্ত করেছেন। তো এটি অনেকে প্রশংসা করেছেন, আমিও করেছি। তো সেই জন্যই কিনা জানি না জনাব সালাউদ্দিন আহমেদ বললেন যে তার ভীষণ তারা বাস্তবায়ন করবেন, কিন্তু ব্যক্তিগতভাবে জনাব সালাউদ্দিন আহমেদ অধ্যাপক ইউনূসকে খুব ভালো চোখে দেখেননি। আর তার সম্পর্কে গত 1 বছরে তার বক্তব্যগুলো ড্যারোগেটরি ছিল, কিছুটা বেশ খানিকটা ড্যারোগেটরি, অপমানজনক, অহমিকাপূর্ণ, অ্যারোগেন্ট মন্তব্য করেছেন বিভিন্ন সময় তিনি, এবং সেটি প্রমাণ আছে আমাদের কাছে। তিনি গত 23 মে 2025 বলেছিলেন তিনি পদত্যাগ করতে চান, সেটা তার ব্যক্তিগত বিষয়। সঙ্গে তিনি যোগও করেছিলেন পদত্যাগ করলে করবেন, অন্য কেউ আসবে। অর্থাৎ তার কাছে কিছুই মনে হয়নি, তাকে মোটেই ইম্পর্টেন্ট মনে হয়নি, প্রয়োজনীয় মনে হয়নি।
কিন্তু সেই লোকটির ভীষণ বাস্তবায়ন করার কথা ভাবছেন তিনি এখন। তারপর 13 এপ্রিল তিনি বলেছিলেন এই বছরেরই, আপনারা অবশ্যই অনির্বাচিত, সেটা প্রতিদিন স্মরণ করিয়ে দেওয়া হবে। এই দেশের মানুষ জানতো অধ্যাপক ইউনূসের সরকার অনির্বাচিত, বাট জনগণের ম্যান্ডেট প্রাপ্ত, সুপ্রিম কোর্টের রেফারেন্স আছে, অর্থাৎ আইনি ভিত্তি আছে তার ক্ষমতা আরোহণের এবং ক্ষমতায় থাকার এবং রাষ্ট্র চালাবার। কিন্তু তিনি বলেছিলেন যে তাকে প্রতিদিনই মনে করিয়ে দিতে হবে তারা অনির্বাচিত। আচ্ছা, 6 জুন তিনি বলেছিলেন প্রধান উপদেষ্টার ভাষণে জাতির প্রত্যাশা পূরণ হয়নি। 2রা জুন তিনি বলেছিলেন এই বছরই নির্বাচন ডিসেম্বরে যাওয়ার কোনো কারণ নেই, নির্বাচন 1-2 মাসের মধ্যে আয়োজন করা যায়, তিনি এমন কথাও বলেছিলেন। অর্থাৎ তার প্রতিটি বক্তব্য গিয়েছে অধ্যাপক ইউনূসের বিরুদ্ধে, ব্যক্তিগতভাবে তাকে টার্গেট করে তিনি কথা বলেছেন। তো এখন বলছেন যে তার ভিশন বাস্তবায়ন করা হবে। তার ভিশন যদি কিছু থাকতো তাহলে তো সেটি তার আগেও জানবার কথা ছিল। তখন কি তিনি জানতেন না যে অধ্যাপক ইউনূসের ভিশন আছে, যেটি বাস্তবায়ন করলে দেশের উপকার হবে, মানুষের উপকার হবে? তো এখন বিশেষ পরিস্থিতিতে তিনি এইসব বলছেন আমি ধারণা করছি, কারণ অধ্যাপক ইউনূস একটি নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন। তারিখ না কি সম্ভাব্য সময়সীমা, সেটি তো নির্বাচন কমিশন করবে সময় মতো, নির্বাচনী তফসিল ঘোষণা করা হবে তারিখ সহ। তো যতটুকু করা হয়েছে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন, তাতে তারা খুব খুশি বিএনপি, আমরা বুঝতে পারছি, কারণ এইটি তারা চাইছিল। আর সব কিছু বিএনপির কাছে ছিল গৌণ, সংস্কার, বিচার, শেখ হাসিনার বিচার, অন্যদের বিচার, এগুলো ছিল গৌণ। কেন আওয়ামী লীগ নিষিদ্ধ করেনও তারা পিছিয়ে ছিল, তারা কখনো সম্মুখ সারিতে ছিল না। বিচারের ক্ষেত্রে তারা পিছিয়ে ছিল, তারা কখনো উচ্চবাচ্য করেনি, এই বিষয়ে উচ্চকণ্ঠ হয়নি, বরাবরই কৌশলী অবস্থান নিয়েছিল বিএনপি। তো এখন যদি তাদের মনে হয় যে অধ্যাপক ইউনূসের সত্যিকার অর্থে কোনো ভিশন আছে এবং সেটি বাস্তবায়ন করলে ভালো হবে, তাদের জন্য ভালো। মানুষ তো মন পরিবর্তন করতেই পারে, তারাও করতে পারে, তাদের ভুল থেকে শিক্ষা তারা চাইলে নিতেই পারে। ভালো থাকবেন সবাই।